প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন সম্পর্কে আলোচনা করব। সেই অধ্যায়ে পরমাণুর মডেল সম্পর্কে আলোচনা করব। গত ক্লাসে আমরা মডেল সম্পর্কে আলোচনা করেছিলাম, রাদারফোর্ডের পরমাণু মডেল। সেখানে রাদারফোর্ড নিউক্লিয়াস আবিষ্কার আলোচনা করেছি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। তারপরে সেটার উপরে ভিত্তি করে রাদারফোর্ড যে পরমাণু মডেল দিয়েছে সেটা আলোচনা করেছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের ব্যাখ্যা করতে যেয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ধরনের ত্রুটি খুঁজে বের করেছেন। সেই ত্রুটিগুলিকে সমাধান করার জন্য নিলস বোর আবার নতুন করে একটা পরমাণু মডেলের ধারণা দেন। কী কী ত্রুটি ছিল? সেখানে ত্রুটি ছিল, ম্যাক্সওয়েল বলল যে ধনাত্মক চার্জকে কেন্দ্র করে কোনো ঋণাত্মক চার্জ যদি আবর্তন করতে থাকে, এক সময় সে ঋণাত্মক চার্জটি ধনাত্মক চার্জের মধ্যে বিলীন হয়ে যাবে। অর্থাৎ নিউক্লিয়াস তো প্লাস চার্জ, তার চারপাশে যখন ইলেকট্রনগুলি ঘুরছে, তাহলে ইলেকট্রনটা ঘুরতে ঘুরতে ওই নিউক্লিয়াসে বিলীন হয়ে যাবে। আবার রাদারফোর্ড বলেছিল যে সৌরজগতে সূর্যের চারপাশে গ্রহগুলি যেভাবে ঘুরতে থাকে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রনগুলি সেভাবে ঘুরতে থাকে। কিন্তু গ্রহগুলি তো চার্জবিহীন, সেখানে কোনো চার্জ নাই, কিন্তু নিউক্লিয়াসের চার্জ আছে। তাহলে নিউক্লিয়াস সৌরজগতের মতো, ইলেকট্রনগুলি সৌরজগতের মতো নিউক্লিয়াসের চারদিকে তেমন করে ঘুরতে পারবে না, যেটা সূর্যের চারপাশে গ্রহগুলি ঘুরে। এছাড়াও হাইড্রোজেনের বর্ণালী কেমন হবে, হাইড্রোজেনের পরমাণুর মডেলটা কেমন হবে, সেটাও প্রকৃতপক্ষে রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারে নাই। তাই এই সমস্ত ত্রুটিগুলিকে পর্যালোচনা করে বোর 1913 সালে তার পরমাণু মডেল সম্পর্কে কিছু স্বীকার্য ধারণা দেন। তার মধ্যে একটি হচ্ছে শক্তিস্তর বা কক্ষপথের ধারণা। নিউক্লিয়াসের চারপাশে আমাদের ইলেকট্রনগুলি এমনভাবে ঘুরতে থাকে যেন ওরা যে কক্ষপথে ঘুরছে সেই কক্ষপথে তোমার শক্তি শোষণ বা বিকিরণ কিছু হবে না, এবং এই ঘূর্ণনটা পদার্থবিদ্যার সকল নিয়ম মেনে চলবে। তাহলে এই কক্ষপথগুলিকে স্থির কক্ষপথ বা অরবিট বলছে, এবং এই অরবিটগুলিকে এন দ্বারা প্রকাশ করা হচ্ছে। এনের মান যখন 1, এনের মান 1, 2, 3, 4, এনের মান যখন 1, তখন সেটা প্রথম শক্তি স্তর হিসাবে বলা হচ্ছে বা প্রথম কক্ষপথ বলা হচ্ছে। এনের মান 2, তখন সেটাকে দ্বিতীয় শক্তি স্তর বা দ্বিতীয় কক্ষপথ। এনের মান 3, তখন সেটাকে তৃতীয় শক্তি স্তর বা তৃতীয় কক্ষপথ হিসাবে বলা হচ্ছে। তাইলে এই নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট কতগুলি কক্ষপথ দিয়ে ইলেকট্রনগুলি ঘুরতে থাকবে। সেই কক্ষপথে যখন ইলেকট্রনগুলি ঘুরবে, সেই ইলেকট্রনগুলি শক্তি শোষণ বা বিকিরণ করবে না। এটা হচ্ছে প্রথম ধারণা, অর্থাৎ শক্তি স্তরের ধারণা। এরপরে দ্বিতীয় স্বীকার্য বোর দিল যে কৌণিক ভরবেগের ধারণা। কৌণিক ভরবেগটা কি? আর ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্তাকার পথে ভি বেগে একটা ইলেকট্রন ঘুরছে, তাহলে তার কৌণিক বেগ হবে ভি ইন্টু আর। ভিটা হচ্ছে রৈখিক বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ। তাহলে রৈখিক বেগ এবং আর ব্যাসার্ধ এই দুইটার গুণফলটা হচ্ছে কৌণিক বেগ। আর ভরবেগ কি? তার সাথে ভর গুণ করলে ভরবেগ হবে। তাহলে কৌণিক ভরবেগ হচ্ছে এম ভি আর। বোর বলল যে এই এম ভি আর কৌণিক ভরবেগের মান হবে এন এইচ ডিভাইডেড টোয়াইস পাই। এম ভি আর ইকুয়াল টু এন এইচ ডিভাইডেড টোয়াইস পাই। এন হচ্ছে কক্ষপথ বা শক্তিস্তর, এইচ হচ্ছে প্লাঙ্ক একজন বিজ্ঞানী তার ধ্রুবক, 2 এটা একটা সংখ্যা, পাইও একটা ধ্রুবক। তাহলে দেখা যাচ্ছে এই পাশে এন ব্যতীত এইচ, 2, পাই এরা সব ধ্রুবক। তাহলে এই কৌণিক ভরবেগটা নির্ভর করছে কিসের উপরে? এনের মানের উপরে।
প্রথম শক্তি স্তরে কৌণিক ভরবেগ একরকম, দ্বিতীয়টা আরেক রকম, তৃতীয়টা আরেক রকম। তার কারণ হচ্ছে h/2 এর মান সর্বদা সমান। আর এখানে m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে রৈখিক বেগ, যে বেগে ইলেকট্রনটা ঘুরছে সেই রৈখিক বেগ, আর হচ্ছে আর ব্যাসার্ধ বৃত্তাকার পথে ঘুরছে, n হচ্ছে কক্ষপথের মান। হ্যাঁ, প্রথম কক্ষপথ হলে n এর মান 1, 2, দ্বিতীয় কক্ষপথে 2, তৃতীয় কক্ষপথে 3। h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক 2, আর পাই একটা ধ্রুবক মান। তাহলে এখান থেকে কৌণিক ভরবেগের একটা ধারণা পাওয়া গেল। একটা বৃত্তাকার পথে কোনো ইলেকট্রন বা বস্তু ঘোরার সময় আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে ভি বেগে ঘোরার সময় যে বেগটা সে সৃষ্টি করছে তাকে বলা হচ্ছে কৌণিক বেগ। আর তার সাথে m ভর যখন গুণ করা হয়েছে তাহলে কৌণিক ভরবেগ, ভরের আর বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। তাহলে কৌণিক বেগের সাথে ভর গুণ করাতে কৌণিক ভরবেগ হয়েছে। তাহলে কৌণিক ভরবেগটা হচ্ছে mvr nh/2 পাই। এটা হচ্ছে কৌণিক ভরবেগের ধারণা। এরপরে আরেকটি তৃতীয় স্বীকার্য যেটা আছে সেটা হচ্ছে শক্তি শোষণ বা শক্তি বিকিরণ, এবং তার থেকে বর্ণালী সৃষ্টির ধারণা। ইলেকট্রন যখন নির্দিষ্ট কক্ষপথে বা অরবিটে ঘুরতে থাকে তখন সে কোনো শক্তি শোষণ বা বিকিরণ করে না, কিন্তু শক্তি যদি এক শক্তি স্তর থেকে অন্য শক্তি স্তরে ইলেকট্রন লাফিয়ে চলে যায় তাহলে শক্তি শোষণ বা বিকিরণ হতে পারে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন ইলেকট্রন যাবে তখন শক্তি সে শোষণ করে উঠবে। যেমন মনে করো একতলা থেকে আমরা 5 তলায় উঠবো, তাহলে একতলা থেকে 5 তলায় উঠতে আমাদের এনার্জি শক্তি শোষণ করে উঠতে হচ্ছে। আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে শক্তি বিকিরণ হচ্ছে। অর্থাৎ একতলা থেকে 5 তলায় উঠতে আমাদের বেশ কষ্ট হচ্ছে, কিন্তু 5 তলা থেকে একতলায় নামতে অতটা কষ্ট হচ্ছে না। তাহলে ইলেকট্রনের বেলায়ও তাই, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যেতে শক্তি শোষণ করছে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতে শক্তি বিকিরণ করছে, এবং এর ফলে বর্ণালীর সৃষ্টি হচ্ছে। তাহলে এখানে প্রথম শক্তি স্তরটাকে যদি আমরা E1 ধরি এবং দ্বিতীয় শক্তি স্তরটাকে যদি আমরা E2 ধরি, তাহলে দ্বিতীয় শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন যখন প্রথম শক্তি স্তরে নেমে আসলো তার দ্বারা বিকিরিত শক্তির মান হবে del E = E2 - E1। এই del E মানে শক্তির পার্থক্য equal to E2 - E1। এই E2 - E1 হচ্ছে আবার h into নিউ। নিউটা হচ্ছে স্পন্দন সংখ্যা, নিউটা স্পন্দন সংখ্যা, আর এইচটা হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক। তাহলে শক্তি যেটা শোষণ বা বিকিরণ হবে del E = E2 - E1 h নিউ। তাহলে এই প্রথম শক্তি স্তর থেকে ইলেকট্রন এখানে উঠে আসলো, তখন সে শক্তি শোষণ করছে। আবার দ্বিতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রনটা প্রথম শক্তি স্তরে নেমে আসলো, তখন সে শক্তি বিকিরণ করছে। তাহলে আমরা ধরে নিলাম যে দ্বিতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রন প্রথম শক্তি স্তরে নেমে আসছে, তাহলে তার শক্তির পার্থক্য, যে শক্তিটা সে বিকিরিত করেছে সেই শক্তির মানটা হচ্ছে del E = E2 - E1 = h নিউ। নিউ হচ্ছে স্পন্দন সংখ্যা। তাহলে এই তিনটা স্বীকার্য বোর ব্যাখ্যা করব। এরপরেও এই তিনটা স্বীকার্য ব্যাখ্যা করার পরেও দেখা গেল যে বোরের পরমাণুর যে ধারণা, গঠনের যে ধারণা দিয়েছে তাতে কিছু কিছু ত্রুটি বা সীমাবদ্ধতা থেকে যায়। আচ্ছা, তাহলে আমরা সীমাবদ্ধতা আসার আগে আরেকবার একটু বলি। প্রথম স্বীকার্যটা ছিল শক্তি স্তর বা কক্ষপথের ধারণা। তাহলে বোর বলছে নিউক্লিয়াসের চারপাশে নির্দিষ্ট শক্তি স্তর বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি ঘুরবে। এই নির্দিষ্ট বৃত্তাকার পথগুলিকেই বলা হচ্ছে শক্তি স্তর বা কক্ষপথ। তাকে n দ্বারা প্রকাশ করা হচ্ছে, n এর মান 1, 2, 3, 4 ইত্যাদি। তাহলে n এর মান 1 হলে প্রথম শক্তি স্তর, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n এর মান 3 হলে তৃতীয় শক্তি স্তর ইত্যাদি।
এটা হলো যে শক্তি স্তরের ধারণা। তাহলে নিউক্লিয়াসের চারপাশে কতগুলি বৃত্তাকার পথ আছে যাদেরকে অরবিট বলা হচ্ছে। এই অরবিটে ইলেকট্রনগুলি ঘূর্ণায়মান থাকবে এবং এই অরবিটে থাকা কালীন ইলেকট্রন শোষণ বা শক্তি শোষণ বা বিকিরণ করবে না। পদার্থবিদ্যার গতির যে সূত্রগুলি আছে সেই সূত্রগুলি সব মেনে চলবে। দ্বিতীয় শিকার যে বলছে কৌণিক ভরবেগের ধারণা। তাইলে একটা বৃত্তাকার পথে আর ব্যাসার্ধ বৃত্তাকার পথে একটা ইলেকট্রন এম ভরের একটা ইলেকট্রন ভি বেগে যখন ঘূর্ণায়মান, তখন তার কেন্দ্রের সাথে যে কোণ একটা নির্দিষ্ট সময়ে, ধরো এ থেকে বি গেল, এই কেন্দ্রের সাথে যে কোণটা ক্রিয়েট করছে সেটাই হচ্ছে কৌণিক। সেই মানটা বের করার জন্য আর এর সাথে ভি গুণ করলে কৌণিক বেগ বের হবে, আর কৌণিক ভরবেগ হবে যে ভর এম গুণ করলে, তাহলে এম ভি আর কৌণিক ভরবেগ, তার মানটা হচ্ছে কি NH ডিভাইডেড টোয়াইস পাই। এখানে n এর মান 1 2 3 4 ইত্যাদি, h আর টোয়াইস পাই একটা ধ্রুবক সংখ্যা, তাইলে দেখা যাচ্ছে h ডিভাইডেড টোয়াইস পাই এর অখণ্ড গুণিতক, মানে n এর মান 1 2 3 4 পূর্ণ সংখ্যা। তাহলে এটা হলো কৌণিক ভরবেগের ধারণা। এরপরে তৃতীয়টা হচ্ছে শক্তি শোষণ বা বিকিরণ বর্ণালী সৃষ্টির ধারণা। তাইলে নিউক্লিয়াসের চারপাশে যে কক্ষপথে ইলেকট্রনগুলি ঘুরছে, সেই কক্ষপথে যখন সে ঘুরবে তখন সে শক্তি শোষণ বা বিকিরণ করবে না। কিন্তু যদি ইলেকট্রন এক কক্ষপথ থেকে অন্য কক্ষপথে লাফিয়ে যায় তাহলে শক্তি শোষণ বা বিকিরণ করবে। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যখন যাবে তখন তার শক্তি শোষণ হবে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যখন নেমে আসবে তখন শক্তি বিকিরণ হবে। এখানে আমরা একটা ধরে নিলাম, একটা ইলেকট্রন প্রথম শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে গেল, আবার দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসলো। তাহলে এই দ্বিতীয় শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে নেমে আসার বিকিরিত শক্তির মান ডেল হচ্ছে E2 - E1, h নিউটা হচ্ছে স্পন্দন সংখ্যা, আর h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তাহলে এখানে যে এই স্বীকার্যের পরেও যে আমাদের সীমাবদ্ধতা রয়েছে সেখানে হচ্ছে বোর আমাদের এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গঠন বর্ণনা করেছে, যেরকম হাইড্রোজেনের অথবা হিলিয়াম +1 আয়নের অথবা লিথিয়াম +2 আয়নের এক ইলেকট্রন বিশিষ্ট, এদের একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গঠনটা বর্ণনা করতে পেরেছে। কিন্তু একাধিক ইলেকট্রন থাকলে তার গঠন কেমন হবে সেটা বর্ণনা করতে পারে না। এছাড়াও আবার যে কক্ষপথের ধারণা বোর দিয়েছে সেটা হচ্ছে দ্বিমাত্রিক কক্ষপথের ধারণা, কিন্তু ত্রিমাত্রিক কক্ষপথের ধারণার ব্যাখ্যা করতে পারে না। হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা করলেও অন্যান্য পরমাণুর ব্যাখ্যা করতে পারে নাই। এছাড়াও এই MVR = NH ডিভাইডেড টোয়াইস পাই এর মানও নির্ণয়ের পদ্ধতিটা সঠিক নয়। তাহলে এই সমস্ত সীমাবদ্ধতা আছে। এইগুলি সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও বোরের মডেলে সাফল্য আছে, কারণ বোরের মডেলে কি আছে, বোরের 1 নাম্বার কক্ষপথে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা শক্তি বিকিরণ করার কোনো সুযোগ নাই, তার শক্তি শোষণ করে উপরে উঠতে হবে। 1 নাম্বার কক্ষপথ থেকে নিউক্লিয়াসে ইলেকট্রন আসার কোনো সুযোগ নাই। তাহলে সেখানে কি হচ্ছে, ওই যে ম্যাক্সওয়েল বলেছিল যে একটা ধনাত্মক চার্জকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জ যদি ঘুরতে থাকে তাহলে ঋণাত্মক চার্জটা এক সময়ে ধনাত্মক চার্জের মধ্যে বিলীন হয়ে যাবে। এটা বোরের মডেলে এসে সেটা আমাদের সেই ত্রুটিটা প্রশমিত হয়েছে, অর্থাৎ সেই সীমাবদ্ধতা বাতিল হয়েছে। এছাড়াও হাইড্রোজেনের বর্ণালীর ব্যাখ্যা দিতে পেরেছে বোর, এবং ড্যালি অর্থাৎ বর্ণালী সৃষ্টি, বর্ণালীর একটা রেখা বা একাধিক রেখা বর্ণালী সৃষ্টির ধারণাও দিতে পেরেছে। ড্যালি = E2 - E1, অর্থাৎ h এই ফর্মুলা দিয়ে সেই শক্তির বিকিরণের মান বের করে বর্ণালী সৃষ্টিরও ধারণা দিতে পেরেছে। তাহলে আমরা দেখলাম যে রাদারফোর্ডের কিছু
সীমাবদ্ধতা বোর এসে সেটাকে সংশোধন করে একটা স্বীকার্য দিয়েছে। 3টা স্বীকার্যের মাধ্যমে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করেছে। আবার বোরেরও কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা পরবর্তীতে বিভিন্ন বিজ্ঞানীরা সেটাকে সীমাবদ্ধতাগুলিকে নিরসন করেছে। এবং এই নিরসন করার পরেও দেখা যাচ্ছে বোরের মডেলটা মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। তাহলে বোরের মডেল থেকে আমরা এই পরমাণুর গঠন সম্পর্কে একটা ধারণা পেলাম, সেখানে শক্তি স্তরের ধারণা পেয়েছি, তারপরে কৌণিক ভরবেগের ধারণা পেয়েছি এবং ইলেকট্রনের শক্তি শোষণ বা বিকিরণের ধারণা, ফলে বর্ণালী সৃষ্টির ধারণাও আমরা পেয়েছি।